আজকের এই নতুন বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা মানুষের মনস্তত্ত্ব আর ইতিহাসের এমন একটা কৌতূহলোদ্দীপক দিক নিয়ে কথা বলবো যা সত্যিই দারুণ ইন্টারেস্টিং, আর তা হলো নিজের আসল উদ্দেশ্যটা গোপন রাখার কৌশল। ক্ষমতা আর প্রভাব বিস্তারের এই যে একটা অদৃশ্য খেলা, সেখানে কৌশলগত প্রতারণা বা স্ট্র্যাটেজিক ডিসেপশন ঠিক কিভাবে কাজ করে সেটাই আজ আমরা একদম বস্তুনিষ্ঠভাবে খতিয়ে দেখব। চলুন ইতিহাসের পাতা থেকে কিছু ধ্রুপদী উদাহরণ আর এর পেছনে মনস্তত্ত্বটা একটু বিশ্লেষণ করে দেখি। আচ্ছা, আজকের পুরো আলোচনাটাকে আমরা মূলত 5টা ধাপে সাজিয়েছি। 1. গোপনীয়তার শিল্প। 2. ডিকয় এবং রেড হেরিং। 3. ধোঁয়াশা তৈরি করা। 4. নিরীহ বাহ্যিক রূপ এবং সবশেষে প্রতারণার বিপরীতমুখী রূপ। তো চলুন প্রথমেই শুরু করা যাক আমাদের 1 নম্বর বিষয় দিয়ে, গোপনীয়তার শিল্প বা আর্ট অফ কনসিলমেন্ট। ঐতিহাসিকভাবেই কৌশলবিদরা কেন মনে করে এসেছেন যে নিজেকে পুরোপুরি প্রকাশ করে দেওয়াটা আসলে একটা বড় বোকামি বা দুর্বলতা, সেটা একটু দেখা যাক। ক্ষমতার খেলায় একটা খুব সাধারণ কিন্তু মোক্ষম সূত্র আছে: নিজের উদ্দেশ্য গোপন রাখুন। সহজ কথায়, আপনি আসলে কি করতে চাইছেন সেটা আপনার প্রতিপক্ষকে ঘুণাক্ষরেও বুঝতে দেওয়া যাবে না। ব্যাপারটা আরেকটু পরিষ্কার করি। একটা কথা আছে না, নিজের কাজের পেছনের উদ্দেশ্য কখনোই প্রকাশ না করে মানুষকে অপ্রস্তুত ও অন্ধকারে রাখুন। ঠিক তাই, আপনি কি করতে যাচ্ছেন সেটা যদি অন্যেরা নাই জানে, তাহলে তারা আত্মরক্ষার প্রস্তুতিটা নেবে কিভাবে? তাদের অন্ধকারে রাখা আর অপ্রস্তুত করে তোলাই হচ্ছে এখানে আসল ট্রিক। একবার যদি তারা ভুল পথে হাঁটা শুরু করে, তবে আসল উদ্দেশ্য বুঝতে বুঝতে বড্ড দেরি হয়ে যাবে। এখানে একটা দারুণ কৌশলগত পার্থক্য আছে। ভেবে দেখুন, শতভাগ সততা ব্যাপারটা অনেক সময় বেশ একঘেয়ে, তাই না? এটা এতই অনুমানযোগ্য যে কখনো কখনো এর ভোঁতা আচরণ মানুষকে আঘাত করে বসে। কিন্তু অন্যদিকে গোপনীয়তা জিনিসটা কিন্তু একেবারে মাপা একটা হাতিয়ার। এটাকে আপনি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এটা যেমন আপনার নিয়ন্ত্রণ বজায় রাখে, তেমনি আপনার চারপাশে একটা রহস্যময় আবরণ তৈরি করে এক ধরনের ভয় আর সম্মানও আদায় করে নেয়। এবার চলুন দ্বিতীয় ধাপে যাই, ডিকয় এবং রেড হেরিং। উদ্দেশ্য গোপন রাখার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হল অন্যকে সক্রিয়ভাবে ভুল পথে চালিত করা। 17 শতকের ফ্রান্সের বিখ্যাত কোর্টেজান নিনন দে লংক্লোরের একটা অসাধারণ কৌশল ছিল। তিনি একজন তরুণ মার্কিউসকে শিখিয়েছিলেন কিভাবে মিথ্যে সংকেত দিয়ে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হয়। পদ্ধতিটা শুনবেন। প্রথম ধাপে কাঙ্ক্ষিত কাউন্টেসের সাথে স্রেফ ভালো মানুষের মতো বন্ধুত্বের ভান করা। এরপর একটা ডিকয় বা নকল সঙ্গী হিসাবে অন্য সুন্দরীদের সাথে মিশে কাউন্টেসের মনে ঈর্ষার আগুন জ্বালিয়ে দেওয়া। আর সবশেষে হঠাৎ করে উদাসীনতা আর আগ্রহের একটা অদ্ভুত মিশ্রণ ঘটিয়ে তাকে পুরোপুরি আবেগগত বিভ্রান্তিতে ফেলে দেওয়া। ব্যাস, এই বিভ্রান্তিটাই ছিল সেই মোক্ষম ফাঁদ। আর একটা দারুণ উদাহরণ দিচ্ছি। 1850 সালের অটো ফন বিসমার্কের কথা ধরুন। তিনি ছিলেন কট্টর সামরিক সমর্থক, অথচ প্রুশিয়ান পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি অস্ট্রিয়ার সাথে যুদ্ধের তীব্র বিরোধিতা করে বসলেন। সবাই তো অবাক। আসল ঘটনা হলো, তিনি জানতেন তখন প্রুশিয়ার সেনাবাহিনী প্রস্তুত ছিল না। তাই তিনি এমন একটা বিষয়ের পক্ষে কথা বললেন যা তিনি মনে মনে প্রচণ্ড ঘৃণা করতেন। এই মিথ্যে সততা দিয়ে তিনি শান্তিকামী রাজার বিশ্বাস অর্জন করে মন্ত্রিসভায় জায়গা করে নিলেন। আর ক্ষমতা হাতে পাওয়ার পর ঠিকই অস্ট্রিয়ার বিরুদ্ধে নিজের শর্তে যুদ্ধ চালিয়েছিলেন। একেই বলে রেড হেরিংয়ের পারফেক্ট ব্যবহার। চলে আসছি আমাদের 3 নম্বর পয়েন্টে, ধোঁয়াশা তৈরি করা, যাকে আমরা স্মোক স্ক্রিন বলে থাকি। এখানে কাউকে সরাসরি ভুল পথে না পাঠিয়ে একটা পরিচিত আর নিরীহ পরিবেশের ধোঁয়াশা তৈরি করা হয়। ইথিওপিয়ার নেতা হাইলে সেলাসিসির এই ঘটনাটা শুনলে সত্যি চমকে উঠতে হয়। তার প্রতিদ্বন্দ্বী শক্তিশালী ওয়ারলর্ড বালচা তখন 10,000 সৈন্য নিয়ে শহরের বাইরে অবস্থান করছে। সেলাসি করলেন কি, তাকে খুব সম্মানের সাথে একটা ভোজসভায় আমন্ত্রণ জানালেন, আর সাথে বালচার 600 দেহরক্ষীকেও আসার অনুমতি দিলেন। বালচা তো ভাবল, বাহ, আমিই তাহলে সব নিয়ন্ত্রণ করছি। কিন্তু এই ভদ্রতা আর ভোজসভা ছিল স্রেফ একটা ধোঁয়াশা। ভোজ চলাকালীন সেলাসির নিজস্ব বাহিনী গোপনে বালচার মূল শিবিরের কাছে গিয়ে প্রচুর অর্থের বিনিময়ে ওই 10,000 সৈন্যের অস্ত্র কিনে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বালচা ফিরে গিয়ে দেখে তার বলতে আর কিচ্ছু নেই। 1 ফোঁটা রক্তপাত ছাড়াই স্রেফ ধোঁয়াশা তৈরি করে বিশাল এক যুদ্ধ জয়। ভাবা যায়?
এই ধোঁয়াশা বা স্মোক স্ক্রিন কিন্তু আমাদের দৈনন্দিন জীবনেও নানা রূপে দেখা যায়। যেমন ধরুন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট বা হেনরি কিসিঞ্জারের মতো নেতাদের ওই অভিব্যক্তিহীন পোকার ফেস, যা দেখে তাদের ভেতরের চিন্তা বিন্দুমাত্র বোঝার উপায় ছিল না। অথবা জোজেফ ডুভিনের মতো আর্ট ডিলারের সেই মহৎ কাজ, যিনি ন্যাশনাল গ্যালারিতে অনুদান দেওয়ার আড়ালে মূলত নিজের ক্লায়েন্টসদের ট্যাক্স বাঁচানো আর বাজারে ছবির দাম বাড়ানোর কাজ হাসিল করেছিলেন। আবার স্নায়ুযুদ্ধের সময়ের ব্রিটিশ গুপ্তচরদের কথায় ভাবুন, যারা সাধারণ মানুষের সাথে এমনভাবে মিশে গিয়েছিল যে কেউ সন্দেহ করার সুযোগটুকুও পায়নি। মানুষ স্বভাবতই ভদ্রতা আর চেনা জিনিসকে বিশ্বাস করতে ভালোবাসে, আর ঠিক এই দুর্বলতাটাকেই কাজে লাগায় স্মোক স্ক্রিন। 4 নম্বর কৌশলটা বেশ ইন্টারেস্টিং, নিরীহ বাহ্যিক রূপ বা ব্ল্যান্ড এক্সটিরিয়ার। মনস্তাত্ত্বিকভাবে একটা সাদামাটা চেহারা উপস্থাপন করে প্রতিপক্ষকে মিথ্যে নিরাপত্তার অনুভূতি দেওয়ার ক্ষমতা যে কতটা মারাত্মক হতে পারে, সেটাই আমরা এখন দেখব। ক্লাসিক ইয়েলো কিডওয়েলের প্রতারণার গল্পটা বলি আপনাদের। গিজিল নামের এক ধনী ব্যবসায়ীকে একটা দারুণ লাভজনক রিয়েল এস্টেট চুক্তির লোভ দেখানো হলো। গিজিলের মনোযোগ সেই চুক্তিতে এতটাই আটকে ছিল যে ওয়েল যখন হঠাৎ করে একটা বক্সিং ম্যাচের বাজির প্রস্তাব দিল, গিজিল খেয়ালই করেনি যে ওয়েলের বক্সার ছিল বয়স্ক আর শারীরিকভাবে একেবারেই আনফিট। ব্যবসার লোভে সে এতটাই অন্ধ ছিল যে নিজের $35,000 বাজি ধরে বসল। শেষমেশ বক্সারটি রিঙে পড়ে গিয়ে মুখ থেকে মিথ্যে রক্ত বের করলে গিজিল খুনের দায়ে পড়ার ভয়ে ওই বিশাল অঙ্কের টাকা ফেলেই দৌড়ে পালায়। 18 শতকের আমেরিকান রবার্ট ব্যারন জে গোল্ড কিন্তু একটা অদ্ভুত প্যাটার্ন বা কাজের ধরন তৈরি করেছিলেন। তিনি একটা কোম্পানি খুললেন, যা ওয়েস্টার্ন ইউনিয়ন ভয় পেয়ে সাথে সাথে কিনে নিল। তিনি আবারও একটা কোম্পানি খুললেন, ওয়েস্টার্ন ইউনিয়ন সেটাও কিনে নিল। ওয়েস্টার্ন ইউনিয়নের কর্তারা ভাবতে শুরু করল, গোল্ডের মূল উদ্দেশ্যই বুঝি কোম্পানি খুলে তাদের কাছে বিক্রি করে টাকা কামানো। কিন্তু তৃতীয়বারে এই চেনা প্যাটার্নের সুযোগ নিয়ে জে গোল্ড এমন এক ভয়ঙ্কর হামলা চালালেন যে ওয়েস্টার্ন ইউনিয়নের সম্পূর্ণ নিয়ন্ত্রণই নিজের হাতে নিয়ে নিলেন। একটা নিরীহ প্যাটার্নের আড়ালে লক্ষ্যবস্তুকে বোকা বানানোর এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে। সব শেষে আসি আমাদের 5 নম্বর বিষয়, প্রতারণার বিপরীতমুখী রূপ। এতক্ষণ তো ধোঁয়াশা তৈরির কথা বললাম, কিন্তু যখন কোনো কৌশলবিদের প্রতারণা করার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন আসলে কি ঘটে? দার্শনিক সোরেন কিয়েরকেগার্ড খুব চমৎকার একটা কথা বলেছিলেন, পৃথিবী প্রতারিত হতে চায়। মানেটা কি? এর মানে হলো মানুষ আসলে বিনোদিত হতে ভালোবাসে। এমনকি যখন তারা জানে যে তাদের সাথে ছলনা করা হচ্ছে, তবুও তারা সেই সুপরিচিত প্রতারকের ফাঁদে পা দেয়, জাস্ট মজা পাওয়ার জন্য। 19 শতকের বিখ্যাত শোম্যান P.T. বার্নাম এ ব্যাপারটা খুব ভালো বুঝেছিলেন। যখন তিনি দেখলেন যে মানুষ তার চালাকি ধরে ফেলছে, তখন কিন্তু তিনি সাধু সাজার ভান করেননি। উল্টো বেশ গর্বের সাথেই নিজের প্রতারণাগুলো সবার সামনে স্বীকার করে নিলেন। তিনি একটা ভুয়া মহিষ শিকারের আয়োজন করেছিলেন, আর মানুষ সেটা ভুয়া জেনেও সেখানে গিয়ে দারুণ মজা পেয়েছিল। আসলে একবার যখন এই সৎ প্রতারক বা অনেস্ট রোগস এর খ্যাতি প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন মানুষ আর রেগে যায় না, বরং চোখের সামনে এসব কৌশল চলতে দেখে তারা নির্দ্বিধায় সেটা উপভোগ করে। তো আজকের এই পুরো বিশ্লেষণ থেকে আমরা কি বুঝলাম? ইতিহাস থেকে শুরু করে আজকের আধুনিক কর্পোরেট জগৎ বা রাজনীতি, সবখানে কিন্তু এই কৌশলগুলোর ছড়াছড়ি। আপনাদের কাছে আমার প্রশ্ন, ক্ষমতার চূড়ায় পৌঁছাতে গেলে কি শতভাগ সৎ আর স্বচ্ছ হওয়া আদৌ বাস্তবসম্মত, নাকি নিজের আসল উদ্দেশ্য গোপন রাখা আর কৌশলগত ধোঁয়াশা তৈরি করাটাই মানুষের একটা স্বভাবজাত আর অনিবার্য প্রক্রিয়া? একটু ভেবে দেখবেন। আজকের বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। খুব শিগগিরই নতুন কোনো দারুণ বিষয় নিয়ে আবারও কথা হবে। ভালো থাকবেন।